বান্ধবীর বিয়েতে এসে 4 বছর আগের মৃত স্বামীকে বরবেশে দেখে চমকে উঠল মেঘলা। তার স্বামীকে বরবেশে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল। মেঘলার পুরো হাত পা কাঁপতে শুরু করে। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না যে মানুষ 4 বছর আগে মারা গেছে সে এখানে কিভাবে আসতে পারে। মেঘলা চোখের ভুল মনে করে তার চোখ মুছে তাকিয়ে দেখে সামনে কেউ নেই। মেঘলার ফ্রেন্ডও নেই। তাহলে মেঘলা একটু আগে কাকে দেখল? মেঘলা চোখের ভুল মনে করে সে ওখান থেকে চলে গেল। হঠাৎ অর্ণবের কথা খুব বেশি মনে পড়ছে। অর্ণবের মৃত্যুর 4 বছর শেষ হয়ে গেল। এখনও মেঘলা বিয়ে করেনি, কারণ অর্ণবের মৃত্যু মেঘলা এখনো মেনে নিতে পারেনি। অর্ণবকে খুব বেশি ভালোবাসে মেঘলা। কত সুন্দর ভালোবাসা ছিল দুজনের মধ্যে। হঠাৎ একটা কালবৈশাখী ঝড়ে সব শেষ হয়ে গেল। অর্ণবের কথা মনে আসতেই মেঘলার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মেঘলা একা দাঁড়িয়ে আছে নিরিবিলিতে। আচমকা কেউ মেঘলার কাঁধের উপরে হাত রাখতেই মেঘলা চমকে ওঠে। নিজের চোখের পানি মুছে নেয় তাড়াতাড়ি করে। আর সে পেছনে ফিরে তাকিয়ে দেখে তার বান্ধবী নীলা। মেঘলা, কি হয়েছে তোর? তুই আমার স্পর্শ পেয়ে ভেবে চমকে উঠলি কেন? কই না তো, কিছু হয়নি। হঠাৎ করে ডাকলি তাই একটু চমকে উঠলাম। আচ্ছা বাদ দে, তোকে আমি পুরো বাড়ি খুঁজে শেষমেশ এখানে এসে পেলাম। তুই এখানে একা কেন দাঁড়িয়ে আছিস? ভালো লাগছে না দোস্ত, কেমন জানি লাগছে। তোর আবার কি হলো? শরীর খারাপ নাকি? না, এমনি ভালো লাগছে না। আচ্ছা, তুই আমার খোঁজ কেন করছিস? তোর দুলাভাই আসছে, পরিচিতি হবি না নাকি? বিয়ের আগে কতবার বলছি অর্ণবের সাথে দেখা করার কথা, কিন্তু তুই তো দেখাও করতে গেলি না। অর্ণবের নাম শুনে মেঘলার বুকের ভেতর কেঁপে ওঠে। মেঘলা আবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করে, কারণ অর্ণব নামের মানুষ তো আরো থাকতে পারে। তাই সে এটা নর্মাল ভাবে নেওয়ার চেষ্টা করলো। কি রে, আবার কি হলো তোর? চুপচাপ হয়ে গেলি কেন রে মেঘলা? তোর কি হয়েছে বলবি আমাকে? তোকে দেখেই কেমন জানি লাগছে আমার। কোনো সমস্যা হয়েছে কি? আরে কিছু হয়নি, তুই অহেতুক চিন্তা করছিস আমাকে নিয়ে। এমনি একটু খারাপ লাগছে, এই আর কি। ঠিক আছে, এখন তুই আমার সাথে চল। অর্ণবকে আমি অপেক্ষা করিয়ে আসছি তোর জন্য। অর্ণবের কাছে আমি তোর কথা বলেছি। অর্ণবও আগ্রহী তোর সাথে পরিচিত হওয়ার জন্য। তুই যা, আমি একটু পরে আসছি। না, তুই এখন আমার সাথে চল, কোনো কথা বলবি না। মেঘলা, জানিস আজ আমি সত্যি অনেক খুশি। আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছি। এত খুশি আমি আর কখনো হইনি। মেঘলা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, দোয়া করি সারা জীবন সুখী হ, আর নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখিস, কখনো হারাতে দিস না। এবার তো তুই একটা বিয়ে করে নে, আর কত এভাবে থাকবি? আমার আর বিয়ে থাক, বাদ দে। চল তোর হবু হাজবেন্ডের সাথে আগে দেখা করি। বান্দা কখন থেকে দাঁড়িয়ে আছে কে জানে। দুইজনেই নীলা রুমের দিকে এগিয়ে যেতে থাকে। রুমের ভিতরে দাঁড়িয়ে আছে অর্ণব। নীলার মেঘলার রুমের ভিতরে গিয়ে দেখে অর্ণব বাইরের দিকে তাকিয়ে আছে। অর্ণবের পেছনে দাঁড়িয়ে আছে মেঘলা আর নীলা। নীলা অর্ণবকে ডাক দিয়ে বলল, অর্ণব, তোমাকে বলেছিলাম মনে আছে মেঘলার কথা? মেঘলা এসেছে, ওর সাথে পরিচিত হও। নীলার কথা শুনে অর্ণব পেছনে ঘুরতেই মেঘলার মুখের হাসি নিমেষেই বিলীন হয়ে গেল। মেঘলার পায়ের তলার মাটি যেন সরে গেল, কারণ মেঘলার সামনে দাঁড়িয়ে সে আর কেউ না, মেঘলার স্বামী অর্ণব, যে 4 বছর আগে মারা গিয়েছে। মেঘলার মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। মেঘলার চোখের পানি টপ টপ করছে, যেন এখনই কান্নার বৃষ্টি নামবে। এতদিন পরে নিজের স্বামীকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। আর সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে নীলাকে বলল, নীলা আপু তোমাকে আঙ্কেল লিখেছে। মেঘলা, তুই অর্ণবের সাথে কথা বল, আমি একটু পরে আসছি। অর্ণব, তুমিও মেঘলার সাথে পরিচিত হয়ে নাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এই কথা বলে নীলা চলে গেল। অর্ণব নীলার কাছে এসে বলল, আপনি মেঘলা? আপনার নাম অনেক শুনেছি নীলার মুখে। অর্ণবের কথা শুনে মেঘলা অবাক হয়ে গেল। অর্ণব এমন ব্যবহার করছে যেন অর্ণব মেঘলাকে আজ প্রথম দেখেছে। মেঘলা অবাক হয়ে বলল, অর্ণব, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেঘলা। মেঘলার কথা শুনে অর্ণব অবাক হয়ে গেল। মানে আমার মেঘলা মানে কি? কি বলছেন এসব আপনি? অর্ণব, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসা, তোমার মেঘলা। আপনি খুব ভালো মজা করতে পারেন। আমি মজা করছি না অর্ণব। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাকে ছাড়া কিভাবে থাকতে পারলে এতদিন?
আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। আপনি নীলার ফ্রেন্ড, তাই কিছু বললাম না। এসব মজা আমার পছন্দ না, আমি চলে গেলাম। এই কথা বলে অর্ণব রুম থেকে বেরিয়ে চলে গেল। মেঘলা ওখানেই বসেই কান্নায় ভেঙে পড়ে। মেঘলা কি করবে কিছুই বুঝতে পারছে না। অর্ণব মেঘলাকে চিনতে পারছে না, নাকি না চেনার অভিনয় করছে। ওইদিকে সবকিছু রেডি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ শুরু হয়ে যাবে। মেঘলা এই বিয়ে ভেঙে দিতে চাইছে, কারণ সে অর্ণবকে হারাতে চায় না। মেঘলা ঠিক করে সে নীলার কাছে গিয়ে সব বলবে। তাই মেঘলা আর দেরি না করে নীলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। মেঘলা পাগলের মতো এদিক সেদিক ঘুরতে থাকে, কিন্তু নীলাকে কোথাও খুঁজে পাচ্ছে না। মেঘলা কি করবে সে বুঝতে পারছে না। হঠাৎ করে নীলার শব্দ শুনতে পায় মেঘলা। মেঘলা তাকিয়ে দেখে নীলাকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মেঘলা আর দেরি না করে নীলার কাছে ছুটে গেল এক দৌড়ে। নীলা, তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল, প্লিজ একটু সাইডে আয়। নীলা যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু নীলার বাবা চলে আসে সেখানে। তোদের এত সময় লাগছে কেন? সবাই ওইদিকে অপেক্ষা করে বসে আছে। কাজী সাহেবও অপেক্ষা করে বসে আছে, ওনার নাকি আরেক জায়গায় যেতে হবে। আপু, মেঘলা আমাকে কিছু বলতে চাইছে, ওর কথা একটু শুনে আসি। বিয়েটা আগে হয়ে যাক, তারপর কথা বলিস তোরা, এখন সময় নেই। ওখানে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। নীলা মেঘলার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, মেঘলা, একটু পরে কথা বলছি, কিছু মনে করিস না। এই কথা বলে নীলাকে নিয়ে তার বাবা চলে গেল, আর কাজী সাহেব বিয়ের কাজ করা শুরু করে দেয়। মেঘলা সেখানেই নিচুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মেঘলার মাথা কাজ করা অফ করে দিয়েছে। অর্ণবের সাথে কাটানো সময়গুলো খুব বেশি মনে পড়ছে মেঘলার। মেঘলা কান্না করতে করতে বসে পড়ে ফ্লোরের উপরে। হঠাৎ চোখ পড়ল অর্ণবের বাবার দিকে। অর্ণবের বাবাকে দেখে মেঘলা আরো বেশি অবাক হয়ে গেল। মেঘলা বুঝতে পারে তাহলে এখানে অর্ণবের পরিবারের সবাই আছে, কিন্তু অর্ণব মেঘলার সাথে এমন ব্যবহার কেন করলো মেঘলা বুঝতে পারছে না। মেঘলা এবার অর্ণবের বাবার কাছে গিয়ে তাকে ডাক দেয়, কিন্তু উনি মেঘলাকে না দেখেই চলে গেল। মেঘলা বাবা বাবা বলে বেশ কয়েকবার ডাকে, কিন্তু উনি মেঘলার ডাকে কোনো রেসপন্স করলো না। মেঘলা আর কোনো উপায় না পেয়ে দৌড়ে চলে গেল যেখানে বিয়ে হচ্ছে, অর্ণব আর নীলার। মেঘলা সেখানে গিয়ে দেখে বিয়ের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, এখন শুধু কবুল বলা বাকি। কবুল বলার ঠিক এক মুহূর্তে মেঘলা বিয়ের আসরের সামনে চলে গেল। এই বিয়ে বন্ধ করুন কাজী সাহেব। মেঘলার মুখ থেকে এমন কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। সবাই মেঘলার মুখের দিকে তাকিয়ে রইল। অর্ণবের বাবা মেঘলাকে দেখে খুব বেশি অবাক হয়ে গেল। উনি থ হয়ে তাকিয়ে রইলেন মেঘলার দিকে। এই বিয়ে কিছুতেই হতে পারে না, এই বিয়ে বন্ধ করুন আপনারা। নীলার আব্বু বসা থেকে উঠে মেঘলার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা তোমার? আর বিয়ে কেন বন্ধ করতে বলছো? সেটা আপনি হেলাল সাহেবকে জিজ্ঞেস করুন, তাহলেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আঙ্কেল। মেঘলার কথা শুনে হেলাল সাহেব থতমত খেয়ে বসে। আমি কি বলবো? আর তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। তুমি বা আমার নাম কিভাবে জানো? বাবা, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি কেন এমন করছেন অর্ণবের মতো? অর্ণব আমাকে চিনতে পারছে না। মেঘলার মুখে হেলাল সাহেবকে বাবা ডাকতে দেখে নীলাও খুব বেশি অবাক হয়ে গেল। নীলা এবার বিয়ের আসর থেকে উঠে এসে মেঘলাকে বলল, মেঘলা, কি হয়েছে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই অর্ণবের বাবাকে বাবা কেন বলছিস? উনি কি তোর পূর্বে পরিচিত? নীলা, উনি আমার শ্বশুর আর অর্ণব আমার হাজবেন্ড। কথাটা শোনা মাত্রই নীলা পেছনে সরে যায়। নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তুই এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই ওনাদের চিনিস? নীলা, তুই আমাকে বিশ্বাস কর, অর্ণব আমার স্বামী। তখন তোকে আমি এটা বলার জন্যই ডেকেছি। অর্ণব আমাকে চিনেও না চেনার অভিনয় করছে। অর্ণব এবার বিয়ের আসর থেকে উঠে যায় আর সে মেঘলার সামনে চলে আসে। আপনি তখন থেকে এসব বলেই যাচ্ছেন। মেঘলা অর্ণবের হাত ধরে বলে, অর্ণব, আমি তোমার মেঘলা, তুমি আমাকে ভুলে গেলে? তুমি না আমাকে বলতে তুমি সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে আজ কেন এমন করছো? অর্ণব মেঘলার হাত ছড়িয়ে দিয়ে বলল, আপনাকে তো আমি আজ প্রথম দেখলাম। আমার তো মনে হচ্ছে না যে এর আগে আপনাকে কখনো দেখেছি কিনা। অর্ণব এবার তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, এই মেয়েটা কখন থেকে আবুল তাবুল কথা বলে যাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? মেঘলা এবার অর্ণবের বাবার কাছে গিয়ে বলল, বাবা, আপনি আর চুপ করে থাকবেন না প্লিজ। আজব মেয়ে তো তুমি। তোমাকে তো আমি চিনি না। আর তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমার ছেলের বউ? প্রমাণ তো আছেই, আমাদের বিয়ের কাবিননামা আছে। মেঘলা, তুই যা বলছিস সব কি সত্যি?
আমি মিথ্যা কেন বলবো? কেউ কি নিজের স্বামীকে নিয়ে মিথ্যা বলে? তুই না বলেছিলি তোমার স্বামী 4 বছর আগে মারা গেছে? তাহলে এখন অর্ণব তোর স্বামী কিভাবে হয়? নাকি তুই আবার বিয়ে ভেঙে দিতে এসব নাটক শুরু করলি? আমি তোর কি ক্ষতি করেছি যে তুই এমন করছিস? নীলার কথা শুনে মেঘলার চোখ দিয়ে পানি পড়তে থাকে। মেঘলার সাথে নীলা 2 বছরের ফ্রেন্ডশিপ। দুইজন দুইজনকে অনেক বেশি ভালোবাসে। 2 বছর আগে মেঘলা আর নীলার পরিচয় হয়। কিভাবে পরিচয় হয়েছে সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। মেঘলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নীলা, আমি তোর বিয়ে ভেঙে দিতে আসিনি। তুই আমার কথা বিশ্বাস কর। অর্ণব আমার স্বামী। তোর কথা বিশ্বাস কিভাবে করব যেখানে ওনারা তোকে চিনেও না? তাহলে তুই কিভাবে এসব বলিস? আমি তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু তুই প্রমাণ কর যে অর্ণব তোর স্বামী। হ্যাঁ, আমি প্রমাণ করব। নীলা, তুমি এই মেয়ের কথা কেন শুনছো? এই মেয়ের মাথায় কোনো সমস্যা আছে। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। না, আগে মেঘলাকে প্রমাণ করার সময় দেওয়া হোক। মেঘলা তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে পড়ে আর সে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মেঘলা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাস্তায় একটা গাড়িও আজ নেই। মেঘলা এবার দৌড়ে দৌড়ে চলে যেতে থাকে। প্রচন্ড গরমে মেঘলার পুরো শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। ওইদিকে সবাই অপেক্ষা করে বসে আছে। কাজী সাহেব রেগে গিয়ে বলল, আপনারা তো আজব মানুষ, আমাকে এখানে বসিয়ে রেখে আমার সময় নষ্ট করছেন। নীলা কাজের কাছে গিয়ে বলল, প্লিজ একটু অপেক্ষা করুন, মেঘলাকে আসতে দিন। এখানে কিছু একটা সমস্যা আছে। মেঘলাকে আমি খুব ভালো করে চিনি। মেঘলা এমন মেয়ে না যে সে আমার ক্ষতি করতে চাইবে। নীলা এবার অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব, তুমি আমার কাছে সত্যিটা বলো। নীলা, আমি সত্যি কথা বলছি। আমি মেয়েটাকে চিনি না। আমি তো ওনাকে আজ প্রথম দেখলাম। অর্ণবের বাবা বলল, কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। এখানে বসে থেকে আমাদের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। মেয়েটা কি সব আবোল তাবোল কথা বলছে, আর আমরা আমাদের সময় নষ্ট করছি। নীলামা, ওই মেয়েটা হয়তো চাইছে না অর্ণবের সাথে তোমার বিয়ে হোক। দেখো না, মেয়েটা এখনো আসছে না। মনে হয় পালিয়ে গিয়েছে, আর আসবে না। আসবে বা কি করে? আসলে তো দরা খেয়ে যাবে। আঙ্কেল, আমি জানি মেঘলা কেমন মেয়ে। মেঘলা আমার ক্ষতি করবে না, এটা আমি জানি। আপনারা কি জানেন আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু মেঘলার জন্য? সেদিন যদি মেঘলা না থাকতো, আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, বা অর্ণবের সাথেও আমার পরিচয় হতো না। অর্ণবের বাবা বলল, কি হয়েছিল মা তোমার সাথে? তাহলে শুনুন, মেঘলা মেয়েটা একটা অচেনা মানুষের জন্য সেদিন কি করেছিল। সেদিন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করে। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ট্যুরে যাচ্ছিলাম। রাস্তা হঠাৎ করে আমাদের গাড়ি ব্রেক ফেল হয়ে যায় আর একটা গাছের সাথে ধাক্কা খায়। এরপরে কি হয়েছে আমার মনে নেই। আমি চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডের উপরে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি একটা অচেনা মেয়ে। মেয়েটা আমার চোখ খুলতেই দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আমি ডাক্তারদের থেকে জানতে পারি মেয়েটা আমাকে নিজের রক্ত দিয়ে বাঁচায়। আর মেয়েটা আমার পাশে 3 দিন ধরে ছিল, আমাকে রেখে কোথাও যায়নি, সব সময় আমার সাথে ছিল। যেই মেয়ে একটা অচেনা মেয়ের জন্য এত কিছু করতে পারে, সেই মেয়েটা আমার ক্ষতি করতে চাইবে, এটা আপনারা কিভাবে ভাবতে পারেন? অর্ণবের বাবা বলল, সব না হয় বুঝলাম, এত সময় হয়ে গেল মেয়েটা এখনো কেন আসছে না? প্রমাণ কি? আমরা আরেকটু অপেক্ষা করি, হয়তো কোনো ঝামেলা হয়েছে। দাঁড়ান, আমি মেঘলাকে ফোন দিচ্ছি। নীলা রুমে গিয়ে নিজের ফোন নিয়ে আসে আর সে সবার সামনে দাঁড়িয়ে মেঘলার নাম্বারে ফোন দেয়। ফোন বাজতে থাকে, কিন্তু মেঘলা ফোন রিসিভ করছে না। একের পর এক ফোন দিতেই থাকে নীলা, কিন্তু মেঘলার ফোন কিছুতেই রিসিভ হচ্ছে না। ফোন রিসিভ করছে না, তাই তো বলছিলাম না তখন। আমার কথা বিশ্বাস হয়েছে তো? মেয়েটা আমাদের সাথে মজা করেছে, তাই এখন আর ফোন রিসিভ করছে না। আর ওই মেয়ের জন্য অপেক্ষা করে টাইম নষ্ট করার দরকার নেই। আমাদের তো আবার বাসায় ফিরতে হবে বৌমাকে নিয়ে। নীলা মেঘলাকে বারবার ফোন দিচ্ছে। নীলা কিছুই বুঝতে পারছিল না মেঘলা এমন কেন করছে। আর কোনো উপায় না পেয়ে এবার সবাই বিয়ের আসরে গিয়ে বসে। নীলা অর্ণবের পাশে বসতেই মেঘলার নাম্বার থেকে কল আসে নীলার ফোনে। বিয়ের আসরে বসতেই ফোন বেজে ওঠে নীলার। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে মেঘলার নাম্বার। নীলা আর দেরি না করে সাথে সাথে ফোন রিসিভ করে। হ্যালো মেঘলা,
তুই কই? তোকে আমি কখন থেকে ফোন দিচ্ছি, তুই ফোন রিসিভ করছিস না কেন? এত চিন্তা করার কিছুই হয়নি। মেঘলার ফোনে পুরুষের কণ্ঠ শুনে হতবাক হয়ে যায় নীলা। কে আপনি? আর মেঘলার ফোন আপনার কাছে কেন? মেঘলার ফোন মেঘলার কাছে দিন। মেঘলা আমাদের কাছে সুরক্ষা দিয়ে আছে, আর সে আমাদের কাছে জিম্মি অবস্থায় আছে। আপনারা মেঘলাকে আটকে রেখেছেন কেন? কি চাই আপনাদের? এই বলে ছেলেটা ফোন কেটে দেয়। নীলা আবার ফোন করে, এইবার ফোন অফ। ছেলেটা মেঘলার ফোন বন্ধ করে দিয়েছে। নীলা খুব চিন্তিত হয়ে পড়ে। অর্ণব নীলার কাছে এসে বলল, কি হয়েছে নীলা? কে ফোন দিয়েছে? কে ফোন দিয়েছে জানি না, কিন্তু মেঘলার ফোন থেকে একটা ছেলে ফোন দিয়ে বলছে মেঘলাকে আটকে রেখেছে। তারা 5 লক্ষ টাকা চাইছে, না হলে কাল সকালে নাকি মেঘলাকে মেরে ফেলবে। কি বলছো তুমি এসব? আমাদের এই ব্যাপারে পুলিশকে জানানো উচিত। পুলিশকে জানাতে না করেছে, এখন কি করব বুঝতে পারছি না। অর্ণবের বাবা মাঝখানে বলে ওঠে, আমার তো মনে হচ্ছে সবকিছুই মেয়েটার সাজানো নাটক। প্রথমে প্রমাণের কথা বলে গায়েব হয়ে গেল, এখন নতুন করে কিডন্যাপের নাটক করছে। আমার তো মনে হচ্ছে এই মেয়ের কোনো একটা বাজে মতলব আছে, না হলে এখনকার যুগে কেউ মানুষ কিডন্যাপ করে? ওর বাসায় ফোন দিয়ে খোঁজ নাও, হয়তো ও বাসায় গিয়ে এসব নাটক সাজিয়েছে। অর্ণবের বাবা কথাগুলো শুনে নীলা চুপচাপ হয়ে গেল। কি হলো, ফোন দাও ওর বাসায়। কাকে ফোন দিব? কে আছে ও? মেয়েটা তো এই দুনিয়াতে এখন আমি ছাড়া আর কেউ নেই। কেউ নেই মানে? ওনার মা বাবা? মেঘলার বাবা মা দুজনই মৃত। মেঘলা তার ছোট ভাইকে নিয়ে বাসায় থাকে। মেয়েটা অনেক কষ্ট করেছে, একদিকে নিজের স্বামীকে হারিয়েছে, অন্যদিকে বাবা মা। মেঘলার বাবা মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়, তারপর থেকে মেঘলার পাশেই আমিই ছিলাম। মেয়েটা পুরো ভেঙে পড়েছে। নীলার মুখে এসব কথা শুনে অর্ণবের মন খারাপ হয়ে যায়। তখনই অর্ণবের বাবা বলে ওঠে, এতক্ষণে সব বুঝতে পারছি আমি। কি বুঝলেন আপনি? এই সব কিছুই মেয়েটার সাজানো নাটক, সব টাকা হাতানোর দান্দা করেছে। অর্ণবের বাবার কথা শুনে অর্ণব এবার রেগে গিয়ে বলল, বাবা তুমি এবার চুপ থাকো। একটা মেয়ে বিপদের মধ্যে আছে সেটা না ভেবে আবল তাবল কথা বলছেন তখন থেকে। আঙ্কেল, কারোর ব্যাপারে না জেনে কথা বলা ঠিক না। আমাদের এখন উচিত মেঘলাকে সাহায্য করা। অর্ণবের বাবা বলল, বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আগে বিয়েটা হয়ে যাক, তারপর এই বিষয় নিয়ে কথা হবে। বাবা একটা মেয়ে বিপদে আছে, তাকে কিভাবে উদ্ধার করা যায় সেটা না ভেবে তুমি বিয়ে নিয়ে পড়ে আছো। নীলা, লোকটা কি বলেছে তোমাকে? ওরা কোথায় মেঘলাকে আটকে রেখেছে? সেসব কিছু তো বলিনি, বলেছে একটু পরে ফোন দিবে, কিন্তু এখনো ফোন দিচ্ছে না। তুমি ফোন দিয়ে দেখো। দিয়েছি অনেকবার, কিন্তু ফোন অফ বলছে। কি আর করার, পরবর্তী ফোনের অপেক্ষায় থাকতে হবে। শুনো নীলা, ওরা যদি ফোন দেয় তুমি বলবে আমরা টাকা রেডি করেছি, কোথায় আসতে হবে বলুন, তারপর কি করতে হয় সেটা আমি করব। অর্ণবের কথা শুনে নীলা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে অর্ণব তার সাথে থাকলে মেঘলাকে উদ্ধার করা সহজ হয়ে যাবে। এইদিকে কাজী সাহেব রাগ করে চলে গেল সবার থেকে বিদায় নিয়ে। এবার সবাই ফোন কলের অপেক্ষা করে বসে আছে, কিন্তু ফোন তো আর আসছে না। এবার সবাই নীলার উপরে বিরক্ত হতে থাকে। হঠাৎ করে নীলার ফোন বেজে ওঠে। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে মেঘলার নাম্বার থেকে ফোন এসেছে। নীলা দেরি না করে ফোন রিসিভ করে। হ্যালো, এতক্ষণ আপনি ফোন অফ করে কেন রেখেছেন? সেটা আমার ব্যাপার, আমি তো বলছি আমি আবার ফোন দেব। যাই হোক, এত কথা বলতে চাই না। তখন যে বললাম টাকার ব্যবস্থা হয়েছে। আমাদের কোথায় আসতে হবে? আমি ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, ওখানে এসে কল দিবেন। আবারও বলছি, চালাকি করে পুলিশকে জানিয়ে ভুল করবেন না, না হলে মেঘলাকে জীবিত ফিরে পাবেন না। এই কথা বলে লোকটা ফোন কেটে দেয়। নীলার ফোনে একটা মেসেজ চলে আসে। মেসেজের ঠিকানা দেওয়া হলো। নীলা, ওরা কি ঠিকানা পাঠিয়েছে? এই যে। তাহলে আমাদের আর দেরি করা উচিত হবে না। কিন্তু এখন এত টাকা আমরা কোথায় পাবো? আমার কাছে একটা প্ল্যান আছে। কিসের প্ল্যান আছে তোমার কাছে? এবার অর্ণব সবার কাছে তার প্ল্যানের কথা বলে। এখানে সবাই উপস্থিত আছে, শুধু অর্ণবের বাবা নেই। হেলাল সাহেব কোথায় চলে গেল? কিছুক্ষণের মধ্যেই হেলাল সাহেব আসে। অর্ণব তার বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে? একটা ফোন দিতে গিয়েছিলাম, এখানে ভালো নেটওয়ার্ক পাচ্ছিলাম না, আর আমাদের তো টাকাও ম্যানেজ করতে হবে, তাই না?
হাতে তো আর বেশি সময় নেই। টাকার কোনো প্রয়োজন নেই, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। কি বলিস? এর মধ্যেই এত টাকা জোগাড় কিভাবে হলো? টাকার দরকার নেই আমাদের, আমি একটা প্ল্যান তৈরি করেছি, এখন শুধু প্ল্যান অনুযায়ী কাজ করলেই হবে। কি প্ল্যান করছিস তোরা আমাকে বাদ দিয়ে? বাবা, তুমি এখন আপাতত বাড়ি চলে যাও, পরে তোমাকে আমি বাসায় গিয়ে বলবো। আমি বাড়ি চলে যাব মানে? বিয়ে কি আজ হবে না নাকি? তুমি এখনো সেই বিয়ে নিয়ে পড়ে আছো? আগে ওই মেয়েটাকে উদ্ধার করব, তারপর বিয়ে। তুমি এখন বাসায় চলে যাও, আমি বাসায় ফিরে তোমার সাথে কথা বলবো। হেলাল সাহেবের চোখে মুখে রাগ দেখা যাচ্ছিল। হেলাল সাহেব আর কোনো কথা না বলে চলে গেলেন বের হয়ে। এবার নীলা আর অর্ণব বেরিয়ে পড়ে বাসা থেকে। দুজন মিলে একটা রিকশার মধ্যে উঠল। অর্ণব, আমার খুব ভয় হচ্ছে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তো আছি, আমি সব ঠিক করে নেব। মেঘলার জন্য আমার চিন্তা হচ্ছে। ওরা মেঘলার সাথে খারাপ কিছু করবে না তো? আমার খুব খারাপ লাগছে অর্ণব। আরে এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অর্ণব, তুমি সত্যি করে বলবে, তুমি কি আসলেই মেঘলাকে চেনো না? নীলা, আমি কি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলেছি? আমি আজকে এই প্রথম ওনাকে দেখছি, এর আগে কখনো দেখেছি বলে আমার মনেও হচ্ছে না। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই কিডন্যাপারের দেওয়া ঠিকানায় পৌঁছে যায় দুজনেই। নীলা আর অর্ণব কিডন্যাপারদের দেওয়া ঠিকানায় পৌঁছে গেল, কিন্তু তারা সেখানে আশেপাশে কাউকে দেখছে না। পুরো শুনশান এলাকা, আশেপাশে কোনো মানুষজন দেখা যাচ্ছে না। অর্ণব, আমার খুব ভয় করছে, এখানে তো কোনো মানুষের আনাগোনাও নেই। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি এখানে। আচ্ছা, তুমি ওই নম্বরে এখন একটা কল দাও, দেখো ওদের ফোন অন আছে কিনা। নীলা ফোন বের করে কল দিতে যাবে, এমন সময় নীলার ফোন বেজে ওঠে। নীলা দেরি না করে ফোন রিসিভ করে, হ্যালো, আমরা তো চলে এসেছি, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনাদের পিছনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন। ওখানে গিয়ে টাকার ব্যাগ রেখে সোজা সামনের দিকে চলে যাবেন। মেঘলা কোথায়? আগে আমরা মেঘলাকে দেখতে চাই। আমরা আগে দেখবো মেঘলা ঠিক আছে কিনা। আপনি যে মেঘলার সাথে খারাপ কিছু করেননি, আমরা বিশ্বাস করব কিভাবে? মেঘলা ঠিক আছে, ওনার কিছুই হয়নি, চিন্তা করবেন না। গাড়িতে টাকা রেখে সোজা সামনের দিকে এগিয়ে গেলে একটা বাড়ি দেখতে পাবেন, ওখানেই মেঘলা আছে। এই কথা বলে লোকটা ফোন কেটে দেয়। এবার অর্ণবের কাছে থাকা খালি ব্যাগ গাড়ির ভেতরে রেখে দিতেই কেউ গাড়ি চালিয়ে চলে যায়। গাড়িতে থাকা কালো গ্লাসের জন্য গাড়ির ভেতরে থাকা লোকটাকে কেউ চিনতে পারেনি। এবার দুজনেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। বাড়িটির দিকে তাকালেই বোঝা যায় বহুদিন ধরেই এই বাড়িতে কেউ থাকে না। অর্ণব আর নীলা কোনো কিছু চিন্তা না করেই বাড়ির ভিতরে চলে গেল। বাইরের থেকে ভিতরের অবস্থা আরো খারাপ। বাসার ভিতরে মাকড়সার জালে পুরো বাড়ি ঘিরে আছে। অর্ণব আগে আগে থেকে মাকড়সার জালগুলো সরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু কোথাও মেঘলার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্ণব, আমার খুব ভয় করছে, এই বাড়িটা কেমন অদ্ভুত, পুরো শুনশান পরিবেশ। মেঘলাকেও তো কোথাও খুঁজে পাচ্ছি না, নাকি ওরা আমাদের মিথ্যে কথা বলছে? তুমি একটা কাজ করো, মেঘলার নাম্বারে ফোন দাও, হয়তো ওরা ফোন এখানে কোথাও রেখে গেছে। নীলা এবার মেঘলার নাম্বারে ফোন দেয়। মেঘলার ফোন বাজার শব্দে তাদের কানে আসে। এবার দুজনেই সেই শব্দ শুনে এগিয়ে যায়। একটা রুম থেকে ফোনের শব্দ ভেসে আসছে। সেই রুমের ভিতরে গিয়ে দেখে মেঘলাকে অজ্ঞান করে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছে। নীলা তাড়াতাড়ি করে মেঘলার কাছে চলে গেল, আর সে মেঘলাকে বারবার ডাকতে থাকে, কিন্তু মেঘলা কোনো রেসপন্স করছে না। মেঘলার এমন অবস্থা দেখে নীলা কান্না করতে শুরু করে দেয়। অর্ণব, মেঘলার কিছু হয়ে যায়নি তো? মেঘলার কোনো কথা কেন বলছে না? এই মেঘলা, কথা বল প্লিজ, কি হয়েছে তোর মেঘলা? অর্ণব মেঘলার কাছে গিয়ে নীলাকে বলল, নীলা, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, আমাদের এখানে সময় নষ্ট করা ঠিক হবে না। এই কথা বলে অর্ণব আর দেরি না করে মেঘলাকে কোলে তুলে নেয়, আর তারা এই বাড়ি থেকে বেরিয়ে সোজা হাসপাতালে চলে গেল। মেঘলাকে একটা কেবিনে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সবাইকে বাইরে চলে যেতে বলল। ডাক্তার মেঘলাকে দেখেই বুঝতে পেরেছে মেঘলাকে অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খাইয়ে দিয়েছে। ডাক্তার এবার মেঘলার কেবিন থেকে বেরিয়ে আসে। নীলা ডাক্তারকে দেখে ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব, মেঘলার জ্ঞান ফিরে এসেছে? না, রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল, ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। ওনাকে ওভারডোজ ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, এখন সব ঔষধ বের করে আনতে হবে।
ডাক্তার, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন। মেঘলা যেন ঠিক হয়ে যায়। টাকা নিয়ে চিন্তা করবেন না, যত টাকা লাগবে আমরা দেব। তাহলে আমরা অপারেশনের ব্যবস্থা করছি। এই কথা বলে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মেঘলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। ভিতরে মেঘলার চিকিৎসা শুরু হয়ে গেল, আর বাইরে নীলা আর অর্ণব দাঁড়িয়ে আছে। নীলা কান্না করেই যাচ্ছে। এইদিকে নীলার বাবাও হাসপাতালে চলে আসেন। নীলা তার বাবাকে আগেই ফোন করে জানিয়ে দিয়েছে তারা হাসপাতালে আছে। নীলার কান্না দেখে অর্ণব নীলাকে সান্ত্বনা দেয়। নীলার বাবা এসে নীলাকে বলল, নীলা, মেঘলার এখন কি অবস্থা? বাবা জানি না কিছু, ভিতরে চিকিৎসা চলছে। অনেক সময় হয়ে গেল, ডাক্তার কেন বের হয়ে আসছে না? চিন্তা করিস না মা, মেঘলা ঠিক হয়ে যাবে। বাবা, সব কিছুর জন্য আমিই দায়ী। আমি তখন কেন মেঘলাকে একা ছেড়ে দিলাম? আমার জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে। মেঘলার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। মারে, এখানে তো তোর কোনো দোষ নেই। মাথা ঠান্ডা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা। নীলা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। নীলার বাবা ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা এখন? এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। উনি এখন সম্পূর্ণ সুস্থ আছে। রোগীকে কিছুক্ষণ পরে কেবিনে নিয়ে আসা হবে, তখন দেখা করতে পারবেন। আর হ্যাঁ, রোগীকে কাল বিকালে নিয়ে যেতে পারবেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। ডাক্তারের কথা শুনে নীলা অনেক বেশি খুশি হয়ে যায়। গড়িতে রাত 11টা বাজে। মেঘলাকে কেবিনে নিয়ে আসা হলো। এবার সবাই মেঘলার কেবিনে যায়, শুধু অর্ণব বাইরে দাঁড়িয়ে আছে। নীলা মেঘলার দিকে তাকিয়ে দেখে মেঘলার চোখের কোণে পানি জমে আছে। নীলা গিয়ে মেঘলার কপালে হাত রাখতেই মেঘলা চোখ খুলে তাকায়। মেঘলা, তুই ঠিক আছিস তো? কিভাবে হলো এসব? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তায় একটা গাড়িও পাচ্ছিলাম না, সেই জন্য হাঁটা শুরু করলাম। একটু যেতেই একটা কালো গাড়ি এসে দাঁড়িয়ে যায় আমার সামনে। তারপর ওরা আমাকে গাড়িতে তুলে একটা পুরনো বাড়িতে নিয়ে এসে আমাকে অনেকগুলো ঘুমের ঔষধ খাইয়ে দেয়। তারপর আমার আর কিছুই মনে নেই। আমি পারিনি দোস্ত প্রমাণ করতে, আমাকে ক্ষমা করে দিস। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোদের মাঝে বাধা হয়ে আসবো না। আমি অনেক দূরে চলে যাব। একদম চুপ। তুই কোথায় যাবি? কে আছে তোর? আর তুই কি করে ভাবছিস আমি তোকে দূরে চলে যেতে দেব? আর আমি এতটাও স্বার্থপর না যে তোকে ছাড়া বিয়ে করে নেব। মেঘলা কোনো কথা বলল না। এবার মেঘলাকে রেস্ট করতে বলে নীলা বাইরে চলে আসে। মেঘলার সাথে কিছু কথা বলে নীলার বাবাও বেরিয়ে চলে আসে। এবার সবাই বাইরে দাঁড়িয়ে আছে। নীলা অর্ণবের কাছে এসে বলল, অর্ণব, তোমাকে ধন্যবাদ। আর যদি তুমি আমার পাশে না থাকতে তাহলে আমি এসব কিছুই করতে পারতাম না। অর্ণব একটা মুচকি হাসি দিয়ে বলল, ধুর পাগলি, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তোমার পাশে দাঁড়াতে পারছি, সেটাতেই আমি অনেক খুশি। আর আমি চাই মেঘলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। অর্ণবের কথা শুনে নীলা খুশি হয়ে যায়। আর সে অর্ণবকে বলে, অর্ণব, তোমার উচিত মেঘলার সাথে একবার দেখা করা। এটা ঠিক হবে না, কারণ উনি আমাকে দেখলে হয়তো উত্তেজিত হয়ে যেতে পারে। তার চেয়ে ভালো আমার সাথে দেখা না হওয়া। নীলার বাবা বলল, অর্ণব ঠিক কথাই বলেছে। আচ্ছা বাবা আর অর্ণব, তোমরা বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে। তুই বাড়ি যাবি না? না বাবা, মেঘলার কাছে আমার থাকাটা জরুরি, না হলে মেয়েটা তো একা হয়ে যাবে। কি আর করার। এবার নীলার থেকে বিদায় নিয়ে অর্ণব আর নীলার বাবা হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেল। নীলার বাবাকে অর্ণব একটা গাড়িতে তুলে দেয়। এইদিকে নীলা মেঘলার কেবিনে চলে গেল। একটা চেয়ার টেনে মেঘলার পাশে বসে নীলা মেঘলার দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে আছে। নীলার চোখেও ঘুম নেমে আসছে। রাত প্রায় 3টা বাজে। হঠাৎ করে নীলার ঘুম ভেঙে যায়। নীলা ঘুমো ঘুমো চোখে ওয়াশরুমের ভিতরে চলে গেল। হঠাৎ করে মেঘলার কেবিনের লাইট অফ হয়ে গেল। পুরো রুম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। কারো নিঃশ্বাসের শব্দে ঘুম ভেঙে যায় মেঘলার। মেঘলা কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারে। আর তার কানের কাছে এসে কেউ কিছু বলতে থাকে। হঠাৎ করে কারো ফিসফিস শব্দে ঘুম ভেঙে যায় মেঘলার। কেউ মেঘলার কানের কাছে ফিসফিস করে কিছু বলতে থাকে। মেঘলা, আমি চাইলে এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি, কিন্তু এখন তোমাকে আমি কিছু করব না। আমি তোমাকে কষ্ট দিয়ে মারব। এত সহজে আমি তোমাকে মারতে চাই না। তোমার সাথে আর কি কি করতে হয় শুধু এটাই দেখো। কেবিনের লাইট অফ থাকায় পুরো কেবিন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। কে আপনি?
লোকটা আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে কেবিন থেকে। নীলা মেঘলার শব্দ শুনে ওয়াশরুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, আর সে বের হয়ে দেখে রুমের লাইট অফ করা। নীলা আগেই লাইট অন করে। মেঘলা, কি হয়েছে তোর? তুই কার সাথে কথা বলছিস? আর রুমের লাইট অফ কেন? তুই এতক্ষণ কোথায় ছিলি? এই কেবিনে কেউ এসেছিল আর আমার কানের কাছে এসে কিছু বলে চলে গেছে। এই কেবিনে এত রাতে কে আসবে? আর দরজা তো অফ, তাহলে এখানে কে আসতে পারে? আরে আমি একটা ছেলের কণ্ঠ শুনেছি। মেঘলা নীলার কাছে সবকিছু বলল। মেঘলার কথা শুনে নীলা বলল, আরে তুই হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছিস, এখন ঘুমিয়ে পড়। নিলয় কোথায়? নিলয়কে নিয়ে তোর চিন্তা করতে হবে না, নিলয় আমাদের বাসায় আছে, এখন তুই ঘুমিয়ে পড়। মেঘলা এবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। বারবার অচেনা মানুষটির কথা তার কানে বেজেই চলছে। কিছুক্ষণের মধ্যেই ঘুম নেমে আসে মেঘলার চোখে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। নীলা মেঘলার জন্য খাবার নিয়ে আসে, খাওয়া দাওয়া শেষ করে নেয়। বিকেলে মেঘলাকে নিয়ে হাসপাতাল থেকে চলে গেল নীলা। নীলা, তুই কাল থেকে ভালোভাবে ঘুমাতে পারিসনি। তুই তোর বাসায় চলে যা, আর বাসায় গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নে। আমি আমার বাসায় চলে যাই। তুই একা যেতে পারবি? আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় গিয়ে রেস্ট কর। কাল মনে করে বিয়ের কাবিননামা নিয়ে চলে আসিস আমাদের বাসায়, সবাই উপস্থিত থাকবে। আমি জানি তুই মিথ্যা কথা বলবি না, কিন্তু প্রমাণের প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে বাসায় যা, আর বাসায় গিয়ে ফোন করিস। এবার দুজন দুজনের বাসায় চলে গেল। মেঘলা বাসায় এসে দেখে তার বাসার দরজা খোলা। মেঘলা তাড়াতাড়ি করে বাসার ভিতরে চলে গেল। সেখানে গিয়ে দেখে মেঘলার জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে। এটা দেখে মেঘলা অনেক বেশি ভয় পেয়ে যায়। মেঘলা আর দেরি না করে তার সেই কাবিননামা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও কাবিননামা আর খুঁজে পায়নি। মেঘলা খাটের উপরে বসে কান্না করতে শুরু করে, কারণ অর্ণব যে তার স্বামী এটা প্রমাণ করার জন্য শুধু এই কাবিননামাই আছে, আর কোনো প্রমাণ তার কাছে নেই। নেই কোনো অর্ণবের সাথে তার ছবি বা অন্য কোনো প্রমাণ। মেঘলা কি করবে বুঝতে পারছে না। সে অজরে কান্না করতে থাকে। বাসায় কেউ এসে হয়তো কাবিননামাটা নিয়ে গেছে। বাসার সব কিছু ঠিকঠাক ভাবেই আছে, শুধু কাবিননামাটা নেই। মেঘলা এবার নীলার নাম্বারে ফোন দেয়। নীলা ফোন রিসিভ করে। মেঘলা, বাসায় গিয়েছিস? মেঘলা কান্নার জন্য কোনো কথা বলতে পারছে না। মেঘলা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? নীলা, আমি আমার বিয়ের কাবিননামা খুঁজে। এই কথা বলতেই ফোন কেটে যায়। মেঘলা আবার নীলার ফোনে ফোন দেয়, কিন্তু ফোন অফ হয়ে গেছে। মেঘলা বারবার কল দিতে থাকে। ওইদিকে নীলার ফোন অফ হয়ে গেছে, ফোনে চার্জ না থাকায়। কারণ 2 দিন হলো নীলা ফোনে চার্জ দিতে পারছে না। নীলা ভাবতে থাকে বাসায় গিয়ে ফোনে চার্জ বসিয়ে মেঘলাকে ফোন দিবে। মেঘলা আবারও পুরো রুম খুঁজতে থাকে, কিন্তু সে তার বিয়ের কাবিননামা খুঁজে পায় না। ওইদিকে মেঘলা বাসায় পৌঁছে গেল। বাসায় আসতেই নীলা সবার সাথে কথা বলতে বলতে ফোনের কথা ভুলে গিয়েছে। নীলা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ক্লান্ত হওয়ার কারণে তার চোখে ঘুম নেমে আসে। এইদিকে মেঘলা বারবার নীলাকে ফোন করে। দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। নীলা এখনো ঘুমিয়ে আছে। নীলার বাবা নীলার রুমে আসে। নীলা, নীলা। নীলার বাবার ডাকে ঘুম ভেঙে যায় নীলার। হ্যাঁ বাবা, বলো। কিরে, তোর ফোন আপ কেন? অর্ণব তোকে বারবার ফোন দিচ্ছে। উফ, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। চোখে প্রচুর ঘুম ছিল, তাই ঘুমিয়ে পড়েছি। এই নে, অর্ণবের সাথে কথা বল। নীলা ফোন হাতে নিতেই তার বাবা রুম থেকে বেরিয়ে চলে গেল। নীলা, তোমার ফোন অফ কেন? কখন থেকে ফোন দিচ্ছি, আমার তো খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। আর বলো না, ফোনের চার্জ কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। বাসায় এসেও ফোন চার্জ দেওয়ার কথা ভুলে গিয়েছি। বুঝতে পারছি। আচ্ছা, মেঘলার কি অবস্থা এখন? মেঘলা কি তার বাসায় চলে গেছে নাকি তোমাদের বাসায় আছে? মেঘলা ওর নিজের বাসায় চলে গেছে। মেঘলার কথা বলতেই নীলার মনে পড়ে যায় মেঘলা তাকে কল দিয়েছিল। নীলা এবার ঘরের দিকে তাকিয়ে দেখে রাত 12টার বেশি বাজে। অর্ণব, মেঘলা আমাকে কল দিয়েছিল, আমি তো ভুলে গিয়েছি। ওর সাথে কথা বলার সময় ফোন কেটে গিয়েছে। কাবিননামা নিয়ে কিছু বলছিল। ও, কথা বলনি আর? কিভাবে বলবো?
আমি তো বাসায় এসেই ঘুমিয়ে পড়েছি। এখন আবার অনেক রাত হয়ে গেছে, এখন ফোন দেওয়াও ঠিক হবে না। কালকে তো মেঘলা আমাদের বাসায় আসবে, তখন না হয় জেনে নেওয়া যাবে। তুমি খাবার খেয়েছো? না, বাসায় এসেই ঘুমিয়ে পড়ছি। খাবারের কথা বলতেই আমার খিদে বেড়ে গিয়েছে, খেতে হবে এখন। আচ্ছা যাও তাহলে, খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়বে। কাল দেখা হবে। বাই বাই। ওকে। এবার নীলা গিয়ে খাবার খেয়ে নেয়। খেয়ে নিজের রুমে এসে ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে মেঘলা। আচমকা মেঘলা দেখতে পায় কেউ তার জানালার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। মেঘলা ভয়ে ভয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে যায়। কে ওখানে? কে আছেন ওখানে? বেরিয়ে আসুন। জানালার পর্দার আড়াল থেকে কেউ বেরিয়ে আসে, কিন্তু মাস্ক পরা থাকায় মেঘলা লোকটার মুখটা দেখতে পারছে না। কে আপনি? আর আপনি কেন আমার রুমে এসে লুকিয়ে আছেন? লোকটা একটা হাসি দিয়ে বলল, আমি তোর জম, আমি তোর মৃত্যু। মানে কি আপনি? আমার কাছে কি চাই আপনার? আমাকে চেনার কোনো প্রয়োজন নেই। আর আমি তোর কাছে কি চাই তুই কি এখনো বুঝতে পারছিস না? না। এবার লোকটা একটা চাকু বের করে মেঘলার দিকে এগিয়ে আসতে থাকে। মেঘলা চাকু দেখে ঘাবড়ে যায় আর সে ভয়ে কান্না করতে শুরু করে। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কেন আমাকে মারতে চাইছেন? প্লিজ আমাকে কিছু করবেন না। তোকে এখনই ভালোই ভালোই বলছি, তুই অর্ণব আর নীলার জীবন থেকে সরে যা, না হলে তোর কি অবস্থা হবে তুই নিজেও বুঝতে পারবি না। অর্ণব আমার স্বামী। সেটা তুই ভুলে যা। যদি বেঁচে থাকার ইচ্ছে থাকে তাহলে তুই ভুলে যা, অর্ণব তোর স্বামী। চাকু হাতে নিয়ে মাস্ক পরা লোকটা ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে আসছে। ভয়ে মেঘলা পিছনের দিকে যেতে থাকে। কে আপনি? আর কেন আপনি আমার ক্ষতি করার জন্য এমন উঠে পড়ে লেগেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই আমার কি ক্ষতি করেছিস জানিস না? তোর জানতেও হবে না। মনে কর আজ তোর জীবনের শেষ রাত, কাল ভোরের আলো তুই দেখতে পারবি না। এই কথা বলে লোকটা চাকু দিয়ে মেঘলাকে আঘাত করতে যাবে। তখনই মেঘলা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। ভয়ে মেঘলার পুরো শরীর কাঁপতে শুরু করে আর মেঘলার কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। মেঘলা বুঝতে পারে এতক্ষণ সে একটা খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু এমন ভয়ানক স্বপ্ন দেখার কারণ কি? কেউ কি আসলেই মেঘলার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে? মেঘলা কোনো কিছুই আর ভাবতে পারছে না। ভয়ে মেঘলার পুরো হাত পা কাঁপতে শুরু করে। মেঘলা কাল কি নিয়ে যাবে সবার সামনে? তাহলে কি মেঘলা সারা জীবনের জন্য অর্ণবকে হারিয়ে ফেলবে? অর্ণব কিভাবে সব এত সহজে বলে যেতে পারে? অর্ণবের মেঘলার সাথে কাটানোর কোনো মুহূর্ত সে মনে করতে পারছে না, নাকি সে অভিনয় করছে সবার সামনে? মেঘলা ভাবতে থাকে কি করে যায়। মেঘলার কাছে প্রমাণ করার মতো কোনো কিছুই নেই আর অবশিষ্ট। যা একটা কাবিননামা ছিল সেটাও কে যেন চুরি করে নিয়ে গেছে, কিন্তু কে করতে পারে এমন কাজ? এমন প্রশ্ন যখন মেঘলার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন তার মাথায় একটা আইডিয়া চলে আসে। অর্ণব কি তাকে আসলেই ভুলে গিয়েছে নাকি অভিনয় করছে? সেটা আগে খুঁজে বের করতে হবে। কিন্তু অর্ণবের বাবা কেন মেঘলাকে চিনতে পারছে না? উনিও কি মেঘলাকে না চেনার অভিনয় করছে? কিন্তু উনি কেন এমন করবে? সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ঘড়িতে প্রায় 1টা বাজে। মেঘলা আর দেরি না করে একটা বোরকা গায়ে দিয়ে ভালোভাবে মুখ ঢেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য অর্ণবের বাসা। কিছুক্ষণের মধ্যেই অর্ণবের বাসার সামনে পৌঁছে গেল। মেঘলা এবার অর্ণবের বাসার সামনে গিয়ে দরজার কলিং বেলে চাপ দিতে থাকে। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় অর্ণবের মায়ের। তিনি তার স্বামীকে ডেকে ঘুম থেকে তোলে। ওই উঠুন, কেউ মনে হয় এসেছে, দরজার মধ্যে কলিং বেল বাজাচ্ছে। এত রাতে আবার কে আসতে পারে? চলো গিয়ে দেখে আসি। এবার দুজনে উঠে দরজা খুলে দেখে একটা মেয়ে বোরকা পরে তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। কে তুমি মা? এত রাতে আমাদের বাসায় কেন আসলে তুমি? আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। কি বিপদ? মাঝ রাস্তায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। প্লিজ আমাকে আজ রাতটুকু আপনাদের বাসায় আশ্রয় দিবেন। আমি একা একটা মেয়ে এত রাতে কোথায় যাব? চিনি না জানি না অচেনা একটা মানুষকে কিভাবে থাকতে দেব? আমি তো আপনার মেয়ের সমান। আমাকে একটি রাতের জন্য আশ্রয় দিন। আমাকে যে কোনো একটা কোণে থাকতেই দিলেই হবে। আমি শুধুই রাতটুকুন কাটিয়ে সকালে হলেই চলে যাব।
অর্ণবের আম্মু তার স্বামীর কাছে বলল, মেয়েটাকে থাকতে দেওয়া উচিত, কারণ আমাদের এখনকার মানুষগুলো তেমন একটা ভালো না। মেয়েটার সাথে কেউ যদি খারাপ কিছু করে বসে। তুমি কথাটা খারাপ বলনি, কিন্তু অচেনা একটা মেয়ে। আঙ্কেল প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে তুমি আমাদের বাসায় থাকতে পারো। যাও ফ্রেশ হয়ে আসো, আর কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো। ধন্যবাদ আপনাদের। আর আমি কিছু খাবো না, আমাকে আমার থাকার রুমটা দেখিয়ে দিলেই হবে। আমি রুমে যাচ্ছি, তুমি মেয়েটাকে একটা খালি রুম দেখিয়ে দাও। আর তুমি এভাবে হিজাব পরে আছো কেন? গরম লাগছে না? বোরকা আর হিজাবটা খুলে ফেলো। আঙ্কেল মাফ করবেন, আমি পরপুরুষের সামনে হিজাব খুলি না, আমি পর্দা করি। মেঘলার কথা শুনে অর্ণবের বাবা আর কোনো কথা বলল না, তিনি তার রুমে চলে গেল। এবার অর্ণবের আম্মু মেঘলাকে একটা রুমে নিয়ে গেল। তারপর তিনি আবার চলে গেলেন ঘুমানোর জন্য। মেঘলা রুমের ভিতরে গিয়ে ভালোভাবে দরজা বন্ধ করে বোরকা আর হিজাব খুলে ফেলে। মেঘলা বসে বসে ভাবতে থাকে এখন সে কি করবে। মেঘলার বিশ্বাস যে বিয়ের আরেকটা কাবিননামা তো এই বাসায় আছে, কারণ কাবিননামা দুইটা হয়েছে, একটা মেঘলার কাছে ছিল আর একটা এই বাসায়। মেঘলার এই বাড়ির সবকিছুই পরিচিত, কোথায় কি রাখা আছে মেঘলা সবকিছুই জানে। অর্ণবের মৃত্যুর 1 মাস পরেই মেঘলা এই বাড়ি ছেড়ে চলে যায় বলে ভুল হবে, মেঘলাকে বাধ্য করা হয় এই বাড়ি ছেড়ে চলে যেতে। মেঘলা কিছুক্ষণ পরে নিজের রুম থেকে বেরিয়ে তার শ্বশুর শাশুড়ির রুমের দিকে যায়। আড়ালে দাঁড়িয়ে উকি মেরে দেখে ওনারা ঘুমিয়েছে কিনা। মেঘলা দেখে তারা গভীর ঘুমে আচ্ছন্ন। মেঘলা এবার তাদের স্টোর রুমে চলে গেল। মেঘলা ভিতরে গিয়ে সবকিছু খুঁজতে থাকে, সব কাগজ খুঁজেও সে কাবিননামা পায় না। মেঘলা একটা আলমারি দেখতে পায়। মেঘলা আলমারি খুলতে গিয়ে দেখে আলমারির লক করা। বাসার সব চাবি কই থাকে মেঘলা সেটাও জানে। মেঘলা আবার তার শ্বশুর শাশুড়ির রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে একটা চাবির গোছা পড়ে আছে খাটের কোণে। মেঘলা চাবির গোছাটা হাতে নিয়ে আবার সেই আলমারির কাছে চলে গেল। পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজেও সে বিয়ের কাবিননামা বা প্রমাণ করার মতো কিছুই পায়নি। মেঘলা সেখানে বসে কান্না করতে শুরু করে। মেঘলা এবার কি করবে এসব ভাবতেই মেঘলা কান্না করতে থাকে। এবার মেঘলা অর্ণবের রুমের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে অর্ণব ঘুমিয়ে আছে। মেঘলা এবার অর্ণবের পায়ের কাছে বসে কান্না করতে শুরু করে। অর্ণব, তুমি কিভাবে এত সহজে আমাকে ভুলে যেতে পারলে? আমাদের ভালোবাসা তো মিথ্যা ছিল না, তুমি কিভাবে পারলে? তুমি তো আগে এমন ছিলে না। আমি কিভাবে প্রমাণ করব যে তুমি শুধুই আমার? তুমিও আমাকে চিনতে পারছো না, না আছে আমার কাছে কোনো প্রমাণ। আমি কি করব? প্লিজ তুমি আমাকে বলে দাও। আমি যে আর পারছি না অর্ণব, আমি তোমাকে কখনো অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। হঠাৎ করে অর্ণব নড়ে চড়ে ওঠে, সাথে সাথে মেঘলা লুকিয়ে যায়। অর্ণব আবার ঘুমিয়ে পড়ে। মেঘলা এবার অর্ণবের রুম থেকে বেরিয়ে যায়, আর সে বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় চলে গেল। মেঘলা বাসায় গিয়ে কান্না করতে থাকে। সে তার ভালোবাসার মানুষকে পেয়ে আবার হারিয়ে ফেলেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। মেঘলা সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল। আজ যদি প্রমাণ করতে না পারে অর্ণব মেঘলার স্বামী, তাহলে মেঘলা চিরদিনের মতো অর্ণবকে হারিয়ে ফেলবে। এই দেখে অর্ণবের বাবা মা ঘুম থেকে উঠে দেখে মেয়েটা নেই। তারা বুঝতে পারে মেয়েটা হয়তো সকাল সকাল চলে গিয়েছে। তারা তাই আর এসব নিয়ে আলোচনা করেনি। আর তারা অবাক হলো মেয়েটা তাদের না বলেই চলে গেল। সবাই রেডি হয়ে নীলার বাসায় চলে আসে। অর্ণব আর তার বাবাও চলে আসে। সবাই মেঘলার অপেক্ষা করছে। নীলা এবার মেঘলার নাম্বারে ফোন দেয়। কি রে মেঘলা, তুই কখন আসবি? সবাই তোর জন্য অপেক্ষা করে বসে আছে, আর তোর কোনো খবর নেই। আর হ্যাঁ, সরি রে, কাল আমার ফোন অফ হয়ে গিয়েছিল, আর তাই তোর সাথে কথা বলতে পারিনি। তুই এখানে আয়, বাকি কথা এখানেই আসলে হবে। নীলা, তোকে কিছু বলার ছিল আমার। এখানে আয় আগে, তারপর তোর সব কথা শুনবো। এখানে সবাই তোর জন্য অপেক্ষা করে আছে। রাখলাম, তাড়াতাড়ি চলে আয়। নীলা আর মেঘলাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। অর্ণবের বাবা বলল, নীলামা, মেঘলা কি বলল? আসছে নাকি পালিয়ে গেছে? না আঙ্কেল, ও আসছে, কিছুক্ষণ অপেক্ষা করুন। আমার তো মনে হচ্ছে ও আর আসবে না, আসলে আরো আগেই আসতো। আমার কেমন জানি মনে হচ্ছে সবকিছুই মেঘলার সাজানো নাটক।
বাবার কথা শুনে অর্ণব বলে ওঠে, বাবা, এখনো কোনো কিছুই প্রমাণ হয়নি। আগে প্রমাণ হোক, তারপর কাউকে নিয়ে কথা বলবেন। একটা মেয়ে কেন তার স্বামীকে নিয়ে মিথ্যা কথা বলবে? হয়তো তার কোনো ভুল হচ্ছে। মেয়েটার স্বামী মারা গিয়েছে, হয়তো সে এখনো তার স্বামীকে ভুলতে পারেনি, তাই আমাকে দেখে ভুল করেছে। মেয়ে আসুক, তারপর দেখা যাবে কি হয়। এখন আমরা অপেক্ষা করি তার আসার। অর্ণবের কথা শুনে নীলা আর অর্ণবের বাবা অবাক হয়ে গেল। এবার সবাই চুপচাপ মেঘলার অপেক্ষা করতে থাকে। মেঘলার অপেক্ষা করে সবাই বসে আছে। কিছুক্ষণের মধ্যেই মেঘলা চলে আসে আর সবার সামনে এসে মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীলা মেঘলার কাছে উঠে চলে গেল আর মেঘলার কাঁধের উপরে হাত রেখে বলল, কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? তোর মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়নি। আচ্ছা, কাবিননামা এনেছিস? সাথে সাথে মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। কি রে, কাবিননামা দেখা। নীলা, আমার বাসা থেকে আমার কাবিননামা কেউ চুরি করে নিয়ে গেছে। কি? অর্ণবের বাবা বলল, এই মেয়েটা আবার শুরু করেছে নতুন নাটক। তোমার কাবিননামা কেউ চুরি করে তার কি লাভ হবে? এটা কি বাড়ির দলিল নাকি? মানে তুমি আমাদের যা বলবে আমরা তাই বিশ্বাস করব? আমাদের বোকা পেয়েছো তুমি? বাবা, ওনাকে বলতে দাও। অর্ণব এবার মেঘলার কাছে এসে বলল, আপনি আমাদের পুরো ঘটনা খুলে বলুন। কাল আমি আমার বাসায় গিয়ে দেখি আমার বাসার দরজা খোলা। কেউ চাবি দিয়ে আমার বাসার দরজা খুলে ভিতরে যায়, আর আমার বিছানার নিচেই ছিল আমাদের বিয়ের কাবিননামা। আমি সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আপনার বাসার চাবি কার কার কাছে থাকে? একটা তো আমার ভাইয়ের কাছে থাকে, কারণ ও মাঝে মাঝে বাসায় আসে, হোস্টেল থেকে পড়াশোনা করে। আর একটা আমার কাছে। এই কথা বলে মেঘলা কোমরে হাত দিয়ে দেখে তার কোমরের চাবিটা নেই। কি হয়েছে? আপনি খুঁজছেন? আমার চাবি তো সব সময় আমার কোমরে থাকে, এখন খুঁজে পাচ্ছি না কেন? আসল কাহিনী এবার বুঝতে পারছি। আপনি নিজেকে অনেক চালাক ভাবেন, তাই না? অর্ণব, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। বাবা, প্রমাণ হয়ে গিয়েছে। এখন আমার আর কোনো সন্দেহ নেই যে উনি মিথ্যা কথা বলছে না। অর্ণব, অনেক সহ্য করেছি, আর না। আপনি আমাদের অনেক সময় নষ্ট করেছেন অহেতুক। বাবা, কাজী সাহেবকে কল দিয়ে আসতে বলুন, আর নীলাকে বিয়ের জন্য রেডি করুন। আজকেই বিয়ে হবে। নীলার বাবা নীলাকে নিয়ে ভিতরে চলে গেল। নীলা খুব খুশি। অর্ণব রেগে অন্য একটা রুমে চলে গেল। অর্ণবের বাবা ফোন নিয়ে বাইরে চলে গেল। মেঘলা দাঁড়িয়ে কান্না করতে থাকে আর সে তার অতীতের কথা মনে করতে থাকে। ফ্ল্যাশব্যাক। অর্ণব আর মেঘলার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। মেঘলা বাসর ঘরে বসে অপেক্ষা করছে অর্ণবের জন্য। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অর্ণব বাসর ঘরে প্রবেশ করে। মেঘলা উঠে অর্ণবের পায়ে সালাম করে আবার খাটের উপরে গিয়ে বসে থাকে। অর্ণব খাটের উপরে গিয়ে বসে। অর্ণব এবার মেঘলার ঘোমটাটা সরিয়ে মেঘলার দিকে তাকায়। তাকাতেই অর্ণব আর মেঘলার থেকে তার চোখ ফেরাতে পারছে না। কি দেখছেন এইভাবে? তোমাকে। আমার ঘর তোমার আলোয় আলোকিত হয়ে গিয়েছে। অর্ণবের কথা শুনে মেঘলা লজ্জা পেয়ে যায়। এবার অর্ণব মেঘলাকে বলল, মেঘলা, আমি চাই তুমি আমার এই পরিবারকে আলোকিত করে রাখবে, সবার মন জুগিয়ে থাকবে। আমার পরিবার খুব একটা বড় না, শুধুই আমার মা বাবা আছে। তুমি তাদের নিজের মা বাবার মতো দেখবে। দুজনেই মাটির মানুষ, তুমি তাদের সাথে থাকলেই বুঝতে পারবে। দুজনেই আমাকে খুব ভালোবাসে। আমি চাই তারা তোমাকেও ভালোবাসুক। তারা তোমাকে বউ না মনে করে মেয়ে মনে করুক। মেঘলা, আমি জানি তুমি পারবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। আপনি শুধুই আমার পাশে থাকবেন। আমার ভুল দেখলে আমার ভুলগুলো শুধরিয়ে দিবেন। আচ্ছা, এবার তোমার কথা বলো। আর হ্যাঁ, তুমি আমাকে তুমি করেই বলবে, আপনি করে বলার কোনো প্রয়োজন নেই। আমি বেশি কিছু চাই না। আমি তোমার ভালোবাসা, সম্মান এগুলো চাই। আমার তার চেয়ে বেশি কিছু দরকার নেই। তুমি আমার পাশে থাকলেই হবে। হ্যাঁ, আমি তোমার আছি, আর সারা জীবন আমি তোমার পাশেই থাকবো। দুজনে আরো কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে বিয়ের কয়েকদিন কেটে যায়। মেঘলা এই পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসে, আর অর্ণবের বাবা মাও নীলাকে তাদের মেয়ের মতোই দেখে। দুপুরে সবাই খাবার খেতে বসে। মেঘলা সবার জন্য খাবার রেডি করে দিচ্ছে। হেলাল সাহেব বলল,
বৌমা, তুমি আমাদের সাথে বসে খাবার খেয়ে নাও। না বাবা, আপনারা খেয়ে নিন, আমি একটু পর খাবো। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। দেখতে দেখতে বিয়ের 3 মাস পার হয়ে গেল। মেঘলা এই বাসায় অনেক বেশি খুশিতে আছে। বাসার সবাই মেঘলার খুব কেয়ার করে। এমন একটা পরিবার পেয়ে মেঘলা নিজেকে ভাগ্যবতী মনে করে। যেমন স্বামী তেমন শ্বশুর শাশুড়ি। হঠাৎ করে অর্ণব রাতে ঘুমানোর সময় মেঘলাকে বলল, মেঘলা, আমাকে কিছুদিনের জন্য অফিসের কাছে চট্টগ্রাম যেতে হবে। ওখানে গেলে কয়েকদিন থাকতে হবে। অর্ণবের কথা শুনে মেঘলার মন খারাপ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরে অর্ণব মেঘলার গালে হাত দিয়ে বলল, মন খারাপ করার কি আছে, মাত্র কয়েকটা দিনের ব্যাপার। আমি তো আবার ফিরে আসব। আমার কেন জানি ভালো লাগছে না, না গেলে হয় না? আমি না গেলে হবে না, আমাকে যেতেই হবে। তোমাকে রেখে আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব বলো, যেতে হবে কয়েকদিন, তারপর আমি আবার তোমার কাছে ফিরে আসব। মেঘলার মন ভালো করার জন্য মেঘলার কপালে একটা চুমু খায় অর্ণব। মা বাবা আছে, তাদের খেয়াল রাখবে। একটা কথা মনে রাখবে, তারা যেন কখনো তোমার ব্যবহারে কোনো কষ্ট না পায়। আর তুমিও নিজের খেয়াল রাখবে। তুমি কবে যাবে? কাল সকালে। আসলে আজকেই হঠাৎ করে বলল, আমিও আগে থেকে জানতাম না। কিছুক্ষণ পরে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রেডি হয়ে অর্ণব তার বাবা মায়ের থেকে বিদায় নিয়ে মেঘলার কাছে আসে। মেঘলা, আসছি আমি, নিজের খেয়াল রাখবে, সময় মতো খাবার খেয়ে নেবে। তুমি ঠিক টাইমে খাবার খেও, আর হ্যাঁ, পৌঁছে কিন্তু ফোন দিবে। ঠিক আছে। অর্ণব এবার মেঘলার কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। হেলাল সাহেব মেঘলাকে নাস্তা খাওয়ার জন্য ডাক দেয়। মেঘলা সেখানে চলে গেল। আবার আমায় ডেকেছেন? নাস্তা করবে না? কয়টা বাজে দেখেছো? বাবা, আপনি আর মা খেয়ে নিন, আমার খিদে নেই। এমন করে না মা, আমি জানি তোমার মন খারাপ, কিন্তু তুমি খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে। অর্ণবের আম্মু এবার মেঘলাকে তার কাছে ডেকে নিয়ে গিয়ে তার নিজের হাতের খাবার খাইয়ে দেয়। খাবার খেয়ে মেঘলা তার নিজের রুমে চলে গেল। মেঘলার কাছে কেমন যেন লাগছে, তার কাছে কিছু ভালো লাগছে না। মেঘলা এবার অর্ণবের নাম্বারে ফোন দেয়, কিন্তু অর্ণবের নাম্বারে ফোন ঢুকছে না, ফোন অফ দেখাচ্ছে। অর্ণবের ফোন অফ পেয়ে মেঘলার চিন্তা বাড়তে শুরু করে। মেঘলা কিছুতেই স্থির থাকতে পারছে না। মেঘলা এবার তার শাশুড়ির কাছে চলে গেল। মা, অর্ণবের নাম্বার অফ কেন? বাবা কোথায়? ওনাকে একটু বলেন অর্ণবের নাম্বারে বা ওর সাথে কাজ করে এমন কাউকে একটা কল দিতে। অর্ণবের বাবা তো একটু আগে বেরিয়ে গেছে, একটা ফোন পেয়েই বাসা থেকে বেরিয়ে চলে গেল, আমাকেও কিছু বলে যায়নি। মেঘলা এবার অর্ণবের বাবার নাম্বারে ফোন দেয়। হ্যালো বাবা, আপনি কোথায়? অর্ণবের নাম্বার বন্ধ কেন? অর্ণবের বাবা কোনো কথা বলল না, উনি চুপ হয়ে রইলেন। বাবা কি হয়েছে, আপনি কথা বলছেন না কেন? আমি বাসায় এসে কথা বলছি, আমি বাসার দিকে আসছি। এবার সবাই হেলাল সাহেবের আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সের শব্দ কানে ভেসে আসে মেঘলার। মেঘলা আর তার শাশুড়ি দরজা খুলে বেরিয়ে চলে আসে। বাইরে এসে দেখে হেলাল সাহেব অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বেরিয়ে আসছে। মেঘলার বুকের ভিতর কেঁপে ওঠে। মেঘলা এবার হেলাল সাহেবের কাছে গিয়ে বলল, বাবা গাড়ির ভিতরে কে আছে? হেলাল সাহেব কোনো কথা বলল না, নিচু হয়ে দাঁড়িয়ে রইলেন। মেঘলা গাড়ির দিকে ছুটে গেল। মেঘলা অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে দেখে গাড়ির ভিতরে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। এবার কয়েকজন মিলে লাশ বের করে নিয়ে আসে। লাশ দেখে মেঘলা বাকরুদ্ধ হয়ে যায়। এবার লাশটি মেঘলার সামনে নিয়ে আসে। লাশের মুখ থেকে কাপড় সরাতেই মেঘলা চমকে ওঠে। মেঘলার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মেঘলা এবার হেলাল সাহেবের কাছে গিয়ে বলল, বোমা, এটা অর্ণব। হেলাল সাহেবের কথা শুনে মেঘলা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এবার কয়েকজন মিলে মেঘলাকে রুমের ভিতরে নিয়ে গেল আর অর্ণবের লাশ নিয়ে ভিতরে চলে আসে। অর্ণবের লাশটা দাফন করার জন্য রেডি করতে থাকে। সাদা কাপড়ে অর্ণবের লাশ সাজিয়ে রেডি করে রাখে। কিছুক্ষণের মধ্যেই মেঘলার জ্ঞান ফিরে আসে। মেঘলা উঠে লাশের কাছে ছুটে যেতেই হেলাল সাহেব মেঘলাকে আটকিয়ে দেয়। বাবা, এই মৃত লাশ কিছুতেই অর্ণবের হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করতে চাইনি, কিন্তু অর্ণব যে গাড়িতে ছিল সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর গাড়িটাতে আগুন ধরে যায়। আর এই সব থেকে বড় প্রমাণ হলো অর্ণবের হাতের আংটি।
হেলাল সাহেব এবার অর্ণবের আংটি মেঘলার দিকে এগিয়ে দেয়। মেঘলা আংটি হাতে নিয়ে কান্না করতে থাকে। সবার থেকে বিদায় নিয়ে অর্ণবের লাশ নিয়ে চলে গেল দাফনের কাজ শেষ করতে। অর্ণবের মৃত্যুর 1 মাস পরে হেলাল সাহেব মেঘলার কাছে এসে বলল, মেঘলা, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আর তুমি নতুন করে তোমার জীবন শুরু করো। তোমার তো একটা সুন্দর জীবন এখনো পড়ে আছে। বাবা, আমি কোথাও যেতে চাই না। আমি আপনাদের সাথে থেকে আপনার আর মায়ের সেবা করে বাকি জীবন কাটিয়ে দিতে চাই। দেখো মা, এতদিন অর্ণবের ইনকামের উপর আমাদের সংসার চলতো। এখন আমাদের অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ। আমাদের খেতেই কষ্ট হচ্ছে। তুমি আমাদের সাথে থেকে নিজের সুন্দর জীবন নষ্ট করতে দিও না। বাবা, আমি আর কিছুদিন পরে একটা চাকরি নেব। তখন আমাদের আর কোনো কষ্ট হবে না, আর কোনো কষ্ট থাকবেও না। না মা, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে এখন ভাবো। আমরা কোনো রকমে আমাদের বাকি জীবন কাটিয়ে দেব। মেঘলা এবার তার শাশুড়ির কাছে যায়। তারও সেম কথা। মেঘলা কিছুদিন পরে সবার থেকে বিদায় নিয়ে বাপের বাড়ি চলে আসে। কারো ডাকে মেঘলা বাস্তবে ফিরে আসে। মেঘলা তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে কনের সাজে। নীলাকে দেখে মেঘলার চোখের পানি পড়তে থাকে। ওইদিকে অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণবের কাছে সবকিছু কেমন যেন লাগছে। অর্ণবকে বরবেশে সাজাতে আসছে। অর্ণবের কাছে বারবার মনে হচ্ছে এইভাবে তাকে আরও একবার সাজানো হয়েছে। অর্ণব মাথা থেকে সব ঝেড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে পারছে না। এইদিকে নীলা মেঘলাকে বলল, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আমাদের সাথে। নীলা মেঘলার হাত ধরে নিয়ে চলে গেল। এবার কাজী অফিসে চলে আসে। কিছুক্ষণের মধ্যে অর্ণবও চলে আসে। বিয়ের জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। মেঘলা অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব, তুমি কিভাবে সবকিছু এত সহজে ভুলে গেলে? আমাদের কোনো স্মৃতি কি তোমার মনে পড়ছে না? প্লিজ অর্ণব, একটু মনে করার চেষ্টা করো। আমাদের বিয়ে হয়েছিল। অর্ণব মনে করার চেষ্টা করে, কিন্তু সে পারছে না। অর্ণবের মাথা ব্যথা শুরু হয়ে গেল। নীলা এবার মেঘলার কাছে এসে রাগী কণ্ঠে বলল, মেঘলা, তুই এসব কি শুরু করলি? প্লিজ আমাকে শেষ একটু সুযোগ দে। অর্ণব, প্লিজ মনে করার চেষ্টা করো। আমি পারছি না, আমার মাথা ব্যথা করছে। কাজী এবার বিয়ের কাজ শুরু করে। তখনই অর্ণবের মেঘলার সাথে বিয়ে হওয়ার কথা মনে পড়তে থাকে। অর্ণবের প্রচুর পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে যায়। অর্ণবের চোখের উপর ভাসতে থাকে মেঘলার সাথে বিয়ে হওয়ার সেই সময় আর মেঘলার সাথে কাটানোর সময়। কাজী সাহেব এবার অর্ণবকে বলল, অর্ণব বাবা, বলো কবুল। অর্ণব কাজীর কথা শুনতেও পাচ্ছে না। অর্ণব এবার একটা চিৎকার দিয়ে বলল, আমি আর পারছি না, আমার প্রচুর মাথা ব্যথা করছে। এই কথা বলে অর্ণব অজ্ঞান হয়ে যায়। এবার অর্ণবের মাথায় পানি ঢেলে অর্ণবের জ্ঞান ফিরিয়ে আনা হলো। অর্ণবের জ্ঞান ফিরে আসতেই অর্ণব নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে তার শরীরে বিয়ের সাজ। অর্ণব সামনের দিকে তাকিয়ে দেখে মেঘলা কান্না করছে। অর্ণব এবার মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা, তুমি কান্না করছো কেন? আর আমি এখানে কিভাবে আসলাম? অর্ণব এবার পাশে তাকিয়ে দেখে তার বাবা বসে আছে। বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমাকে এভাবে সাজানো হয়েছে কেন? অর্ণবের সবকিছু মনে পড়েছে দেখে নীলার গলা শুকিয়ে আসে। অর্ণব এবার নীলার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, আর অর্ণবের শরীরে রাগ চলে আসে। অর্ণব তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, এই মেয়েটা এখানে কেন? এই মেয়ে এখানে কি জন্য এসেছে? আর আমাকে কি জন্য বর সাজানো হয়েছে? কি হচ্ছে এখানে এসব? মেঘলা, তুমি কিছু বলছো না কেন? অর্ণব, তোমার সবকিছু মনে পড়ে গিয়েছে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর 4 বছর পরে তুমি আমাকে চিনতে পারলে। এবার সব ঘটনা মেঘলা অর্ণবের কাছে বলল। প্রথম থেকে শুরু করে সবকিছুই বলল। কথাগুলো শুনে অর্ণব যেন আকাশ থেকে পড়ল। রাগে অর্ণবের পুরো শরীর আগুন হয়ে যায়। অর্ণব আর দেরি না করে নীলার কাছে চলে গেল। নীলার হাত ধরে দাঁড় করায় নীলাকে। তোর জন্য আমার জীবন থেকে 4টা বছর হারিয়ে গিয়েছে। তোকে তো আমি খুন করেই ফেলবো। অর্ণবের এমন ব্যবহার দেখে মেঘলা বেশ অবাক হয়ে গেল। মেঘলা অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব, তুমি এসব কি করছো? নীলাকে ছেড়ে দাও। নীলার সাথে তুমি এমন করছো কেন? মেঘলা, তুমি জানো না এই মেয়ের জন্যই আজ এত কিছু হয়েছে। কি বলছো তুমি এসব? মেঘলা আমার বেস্ট ফ্রেন্ড।
অর্ণব এবার একটা হাসি দিয়ে বলল, বাহ নীলা, এর মধ্যে তুই মেঘলাকে হাত করে ফেললি। আর বাবা, তুমি সবকিছু জেনেও নীলার সাথে আমার বিয়ে দিচ্ছ? তুই কি বাবা? তোমাকে বাবা ডাকতেও আমার লজ্জা করছে। ছি। হেলাল সাহেব নিশ্চুপ। মেঘলা কোনো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। নীলা কি তাহলে অর্ণবের পূর্বেই পরিচিত? অর্ণব, আমি কিছুই বুঝতে পারছি না। নীলাকে তুমি আগে থেকেই চেনো নাকি? আর তুমি কেন ওর উপর এত রেগে আছো? মেঘলা, এই মেয়েটার জন্যই আমি এতদিন ধরে তোমার থেকে দূরে ছিলাম। সেদিন বাসা থেকে বের হওয়ার পরে নীলার সাথে আমার দেখা হয়। নীলা আর আমি একই কোম্পানিতে জব করতাম। ওর জন্য আমি সেই কোম্পানির চাকরিটা ছেড়ে দিলাম। নীলা আমার সাথে জরুরি কথা বলবে বলে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তারপর ও আমাকে বিয়ের প্রপোজাল দেয়। আমি না করে দিই। তারপর দেখলাম কয়েকজন লোক ভেতরে আসে। হুট করে একজন এসে আমার মাথায় বাড়ি দেয়। তারপর কি হয়েছে আমার আর কিচ্ছু মনে নেই। অর্ণবের কথা শুনে মেঘলা এবার নীলার কাছে গিয়ে বলল, নীলা, অর্ণব যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, সব সত্যি। আমি অর্ণবকে ভালোবাসি আর অর্ণবকে পাওয়ার জন্য সব কিছু করছি। কেন করলি এমন তুই? আমি তোর কি ক্ষতি করেছি? তোকে তো আমি নিজের আপন বোনের আসনে বসিয়েছি, তাহলে তুই এসব কিছু করেছিস? সব কিছুই তো জেনে গেছিস, আর লুকানোর কিছুই নেই। হ্যাঁ, সব কিছুই আমি করছি। সব কিছুই আমার মাস্টার প্ল্যান ছিল। সেদিন অর্ণবকে মারার পরে আমি আবার অর্ণবকে হাসপাতালে নিয়ে গেলাম। অর্ণবের আগের সব স্মৃতি ভুলে দেওয়ার জন্য ডাক্তারের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নিলাম। তারপর আমি হেলাল সাহেবকে ফোন দিয়ে নিয়ে আসি। আমি ডাক্তারকে টাকার লোভ দেখালাম। ডাক্তার আমার কথায় অর্ণবের বাবার কাছে মিথ্যে কথা বলে। ডাক্তার হেলাল সাহেবকে বলে অর্ণবের অপারেশনের জন্য 20 লক্ষ টাকা লাগবে। আমি জানি হেলাল সাহেব কখনোই এত টাকা দিতে পারবেন না। তখন আমি ওনাকে সাহায্য করার নামে অর্ণবকে বিয়ে করার কথা বলি। উনি প্রথমে রাজি না হলেও অর্ণবের কথা ভেবে রাজি হয়। হাসপাতালে অনেক আগে থেকেই একটা পোড়া লাশ এখানে ছিল। হেলাল সাহেব আমার প্ল্যান অনুযায়ী কাজ করেন। তারপর তোকে আমি বাড়ি থেকে বের করতে বলি, যেন অর্ণবকে বাসায় নেওয়া যায়। কয়েক মাস পর অর্ণবকে বাসায় নিয়ে গেল, আর আমি অর্ণবের সব খেয়াল রাখতে শুরু করি। অর্ণবকে আমি আমার ভালোবাসার জালে ফেলে দেই। আমার আরেকটা উদ্দেশ্য ছিল মেঘলার সাথে ফ্রেন্ডশিপ করা। আমি চেয়েছি আমি যেমন কষ্ট পেয়েছি ঠিক তেমন কষ্ট মেঘলাও দেবে। আমি চেয়েছি আমি যেমন কষ্ট পেয়েছি ঠিক তেমন কষ্ট মেঘলাকেও দেব। তবে সেটা কেউ বুঝতে পারবে না, আর আমাকেও যেন কেউ সন্দেহ না করে, তাই আমি সবার চোখে ভালো হওয়ার চেষ্টা করি। মেঘলার চোখে পানি পড়তে শুরু করে। আমি হেলাল সাহেবের থেকে তোর ঠিকানা নিলাম। তারপর আমার নেক্সট প্ল্যান করি তোর সাথে ফ্রেন্ডশিপ করব। তাই সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক করি। আর তুই যে রক্ত আমাকে দিয়েছিস সেই রক্ত আমার কোনো কাজেই আসেনি। নীলা, তাহলে কি তুই আমাকে কিডন্যাপ করিয়েছিলি সেদিন? হ্যাঁ, আমি যখন শুনলাম তোর কাছে তোদের বিয়ের কাবিননামা আছে তখনই আমি তোকে কিডন্যাপ করাই। কিন্তু যখন অর্ণব আমাকে তার প্ল্যানের কথা বলে তখন আমি আর কোনো ঝামেলা করতে চাইনি। তোকে ঘুমের ওষুধ খাইয়ে দিতে বললাম। তারপর তোকে আমরা হাসপাতালে নেওয়ার সময় তোর কোমরের চাবির গোছা আমি নিয়ে নেই। আর সেদিন রাতে হাসপাতালে আমার লোক এসেছিল। ওর কাছে আমি চাবি দিয়ে দিলাম। ও তোর বাসায় গিয়ে কাবিননামা নিয়ে আসে, আর অর্ণবের বাসাটাও সরিয়ে ফেলতে বলি। কারণ আমি কোনো রিস্ক নিতে যাচ্ছিলাম না। কারণ আমি কোনো রিস্ক নিতে যাচ্ছিলাম না। সব কিছুই আমি করছি। সব কিছুর মাস্টার প্ল্যান আমি। নীলা এবার অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব, আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করছি। আমি তোমাকে ভালোবাসি। অর্ণব ঠস করে নীলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। নীলার সাথে সাথে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করতে থাকে। নীলা এবার মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পারছি জোর করে কোনো কিছু হয় না।
ভালোবাসা আসলে মন থেকে আসে, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। প্লিজ আমাকে পারলে তুই ক্ষমা করে দিস। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি জানি আমি খুব অন্যায় করেছি। আমাকে তুই পারলে ক্ষমা করে দিস। মেঘলা এবার নিজের চোখের পানি মুছে বলল, যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম। পাপকে ঘৃণা করা যায়, পাপীকে নয়। তোর উপরে আমার আর কোনো রাগ নেই। শুধুই একটা কথা মনে রাখিস, তুই শুধুই আমার ফ্রেন্ড ছিলি না, আমার বোন ছিলি। আমি কখনো ভাবতে পারিনি তুই এমন কিছু করবি। নীলা কান্না করতে করতে বলল। নীলা এবার অর্ণবের কাছে গিয়েও ক্ষমা চায়, কিন্তু অর্ণব কোনো কথাই বলল না। হেলাল সাহেব এসে মেঘলাকে বলল, বৌমা, আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। আমি নিরুপায় ছিলাম, আমার কিছুই করার ছিল না। বাবা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনার উপরে আমার কোনো রাগ নেই। হেলাল সাহেব এবার মেঘলা কান্না করে বলতে থাকে, তোমার মতো মেয়ে হয় না, এমন একটা মেয়েকে আমি অনেক কষ্ট দিয়েছি। অর্ণব বাবা, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। এবার অর্ণব নীলাকে আর তার বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অর্ণব তার বাসায় চলে গেল। অর্ণবের সব স্মৃতি ফিরে আসতে শুনে তার আম্মু অনেক খুশি হয়ে যায়। সবাই এখন খুব হ্যাপি। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে অর্ণব আর মেঘলা নিজেদের রুমে চলে গেল। অর্ণব মেঘলার কাছে গিয়ে বলল, মেঘলা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি আবার কেন ক্ষমা চাইছো? এখানে তো তোমার কোনো দোষ নেই। আর আমি এই সব কিছু ভুলে নতুন করে তোমাকে সাথে নিয়ে এই সংসার সাজাতে চাই। ফেলে আসা অতীত আমি আর মনে করতে চাই না অর্ণব। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি সত্যি লাকি যে তোমার মতো একটা মিষ্টি বউ পেয়েছি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এবার দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর থেকে শুরু হয় মেঘলা আর অর্ণবের নতুন জীবন। কালো মেঘটা কেটে যায় তাদের জীবন থেকে। দুজনেই খুব হ্যাপি। এবার আপনারাও হ্যাপি তো?